আমরা ভবিষ্যৎটাকে দেখছি আমাদের দেশের ভবিষ্যৎদেরকে নিয়ে। আমাদের জন্য আসলে একটা মানুষের জীবন বদলে দেওয়াটাই অনেক বড়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের শুরুর গল্পটা কেমন ছিল যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। শুরুর গল্পটা আসলে খুব ছোট ছিল এবং আমরা শুরু করি 2010-এ। তো এখন 15 বছর হয়ে গেছে। আমরা তো 15 বছর কমপ্লিট করলাম। আমার ইচ্ছা ছিল শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে কাজ করব, তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করব, কিন্তু সবার ভালোবাসা, মোটিভেশন, এগুলোতে আজকে আসলে আমাদের এই এত দূরের পথ চলা। 17 জন বাচ্চা একটা ছোট বারান্দার মধ্যে নিয়ে শুরু করা, আজকে হিউম্যানিটি ফাউন্ডেশনের টোটাল 14টা স্কুল, যেখানে প্রায় 1550 বাচ্চা পড়াশোনা করছে। এছাড়া আরও অনেক বাচ্চা এখান থেকে গ্র্যাজুয়েট হয়েছে, এবং তাদের আসলে অধিকার নিশ্চিত করতে, তাদেরকে সেই সমস্ত বেড়ে ওঠার জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দরকার, সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। মাশাআল্লাহ। আমি পরের প্রশ্নে যদি একটু যাই, যে আপনাদের সামাজিক যেসব কর্মকাণ্ডগুলো আপনারা করছেন, স্পেসিফিকভাবে আপনাদের কাছে সবচেয়ে বড় যেসব প্রজেক্টগুলো আপনারা এখন পর্যন্ত রান করেছেন, সেগুলো সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন। বড় আমাদের জন্য আসলে একটা মানুষের জীবন বদলে দেওয়াটাই অনেক বড়। আমরা যেহেতু খুব ছোট পরিসরে এখনো কাজ করছি, ইনশাআল্লাহ সামনে আরও কাজ করব। তবে যদি খুব চ্যালেঞ্জিং কয়েকটা কাজ বলি, যদি একটা প্রজেক্ট ওয়াইজ বলি, আমাদের একটা স্কুল আছে চর এলাকায়, এবং এটা হচ্ছে কলকন্দ চর, রংপুর গঙ্গাচড়ার দিকে। সো এই চরে কাজ করার এক্সপিরিয়েন্সটা একেবারে ভিন্ন। যেমন অনেক বেশি চ্যালেঞ্জ, তেমনি অনেক বেশি ইন্টারেস্টিং পুরো বিষয়টা। চর এলাকার মানুষরা খুবই মানে একটা আতিথেয়তাপূর্ণ হয়, প্লাস হচ্ছে গিয়ে খুবই অমায়িক একটা মানুষ হয়। তো তাদের সাথে কাজ করা, সেখানে স্কুল সেট আপ করা, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা, সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জ এবং ইন্টারেস্টিং দুটোই আছে। আর যদি একদম আলাদাভাবে বলি, লাস্ট ইয়ারে যে ফ্লাডটা ছিল, সেটা আমাদের জন্য অনেক বড় একটা কাজ ছিল আর কি। মানে বা আমার মনে হয় যে আমাদের আইএসএফ 15 বছরের ইতিহাসে দুর্যোগ মোকাবিলার যে সমস্ত কাজগুলো আছে, এটা সবচেয়ে বড়, সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও ফিল্ডে ছিলাম, কাজ করেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক তরুণ যারা আমাদের সাথে কাজ করেছে, তাদের সাথে একটা কাজ করার, তাদের অভিজ্ঞতার একটা সুযোগ হয়েছে। তো অফকোর্স মানে এই কাজগুলো আমাদের জন্য আসলে খুব সুন্দর, বড়, চমৎকার এবং খুবই চ্যালেঞ্জিং ছিল আর কি। জি, আপনার জায়গা থেকে আপনি যেভাবে সাধারণ মানুষের পাশে এতগুলো বছর ধরে আছেন, জিনিসটা আপনার কাছে কেমন লাগে বা আপনি কেমন উপভোগ করেন বিষয়টাকে? খুব ব্লেসড ফিল করি অনেস্টলি। কারণ হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি, মানে এমপ্যাথি বিষয়টা আর কি। আর যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সো ওই এমপ্যাথি জিনিসটা অলওয়েজ ছিল। সো এখন একটু বলে না হাড়ে হাড়ে বুঝা, সো এখন আসলে আই ক্যান ফিল ইট, যে আসলে একটা মানুষের লাইফে যে চেঞ্জেসগুলো আসে, কিভাবে আসে। আমি যখন একটা ছোট বাচ্চাকে প্লে থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত দেখছি, এটা আসলে একটা মানে আমি যদি বাচ্চাদেরকে নিয়ে বলি, একটা বাবার মতো অভিজ্ঞতা আমার। যদি কমিউনিটি ডেভেলপমেন্ট ওয়ার্কে বলি, একজন মুরব্বীর মতো একটা ব্যাপার বা অভিজ্ঞতা বা ফিলিংসগুলো থাকে। সো এই যে ছোট ছোট জিনিসগুলো না, আসলে এইটা আপনি আসলে মাঠে না গিয়ে, কাজ না করলে আপনি কখনোই বুঝতে পারবেন না। সো আই এম ব্লেসড যে আমার কাছে ওই অপরচুনিটিটা আছে, আমি করতে পেরেছি। ডেফিনেটলি যারা প্রত্যেকটা মানুষ যারা এটার সাথে ইনভলভ, সেটা ভলান্টিয়ার হোক, আমার কলিগস হোক, আমার ডোনার হোক, পার্টনার্স হোক, মানুষ যেমন আপনাদের মতো মানুষরা যারা আমাদের এই কাজগুলোকে তুলে ধরছে, প্রত্যেকটা মানুষের খুব ইকুয়াল একটা কন্ট্রিবিউশন আছে আমাদের এই অভিজ্ঞতার পিছনে। জি, যেহেতু এতগুলো বছর ধরে মানুষের পাশে থাকা জিনিসটা নিশ্চয়ই ততটা সহজ ছিল না। আমি যদি বলি যে এই প্রতিবন্ধকতাগুলো ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিল এইসএফের জন্য, একটু যদি শেয়ার করতেন। চ্যালেঞ্জেস মানে আপনি যখনই এমন কিছু করতে যাবেন, আপনার চ্যালেঞ্জেস অনেক থাকে।
আমি যদি আপনাকে বলি যে আমরা যে চর এলাকায় কাজ করি সেটা কিন্তু আমাদেরকে ইদার গরু গাড়ি দিয়ে যেতে হয়, না হলে নৌকা দিয়ে যেতে হয়, দুটাই উপায় আছে, অন্য কোনো উপায় নেই। তারপরে ধরেন যে এই যে কমিউনিটি মানুষের সাথে কাজ করা, একটা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার, আমরা বাংলায় কথা বলি তবে একটা বোঝার যে ব্যাপারটা থাকে ওই ভঙ্গিটা আলাদা থাকে। তারপরে ধরেন যে অফকোর্স একটা ক্রাইসিস থাকে, একটা হিউম্যান রিসোর্স ক্রাইসিস থাকে, একটা ফান্ডিং ক্রাইসিস থাকে, চ্যালেঞ্জেস প্রত্যেকটা ধাপেই আছে, বাট আমরা এই চ্যালেঞ্জেসগুলোকেও অপরচুনিটি হিসেবে দেখি, আমাদের অভিজ্ঞতা হিসেবে দেখি। সো যত বেশি চ্যালেঞ্জ আসে আমার মনে হয় যে তত দক্ষ আমরা হয়ে যাই আমাদের সময়ের সাথে সাথে। জি, আমি যদি পরের প্রশ্নে আসি একটু, যে আইএসএফ এর ভবিষ্যৎটাকে কিভাবে দেখছেন বা আপনাদের চিন্তাভাবনা কেমন আছে ইটস ইমিউনিটি ফাউন্ডেশনকে নিয়ে? আমার মানে আমরা ভবিষ্যৎটাকে দেখছি আমাদের দেশের ভবিষ্যৎদেরকে নিয়ে, কারণ আমরা যে বাচ্চাদের সাথে কাজ করছি তারা কিন্তু দেশের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা ওভাবেই আমরা করছি যে এই বাচ্চাগুলোকে বেড়ে ওঠার জন্য যাবতীয় সুযোগ সুবিধা যেভাবে দেয়া উচিত, একটা সুশিক্ষায় শিক্ষিত করার যে ব্যাপারটা থাকে। আর আমি আসলে বাংলাদেশের মানে পার্সোনালি আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে চাই। আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক জায়গা আছে কাজ করার, অনেক গুলো জায়গা এখন পর্যন্ত আমরা এক্সপ্লোর করি নাই, বা যেগুলো এক্সপ্লোর করেছি এগুলো কোয়ালিটি এনশিওর করতে পারি নাই। সো আমার ভবিষ্যৎ পরিকল্পনা দুটাই, একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা, প্লাস শিশুদের মানে অধিকার নিশ্চিত করতে যে সমস্ত কাজগুলো সেটা করা। জি, যদি একটু আসি যে 2020 সালের যে ট্র্যাজেডির কথা জানি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, করোনা মহামারী, সেই সময় ইটস ইমিউনিটি ফাউন্ডেশন সেটাকে কিভাবে সামলে উঠেছে, এন্ড তখনকার সময়ের আপনাদের চ্যালেঞ্জিং একটা মুহূর্ত যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল মানে আমরা যেভাবে রেগুলার কাজ করি সেই রেগুলার একটা লাইফ থেকে বের হয়ে আসা, বাট চ্যালেঞ্জেস অফকোর্স ছিল, একটা ফান্ডিং কনস্ট্রেন্টস ছিল, একটা ওটা থাকে চ্যালেঞ্জেসগুলো। আমাদের স্কুলগুলো বন্ধ ছিল, এবং আপনি জানেন যে আমরা যেহেতু একদমই মার্জিনালাইজ বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, সুবিধা বঞ্চিত, ওদের কিন্তু এরকম ডিজিটাল ডিভাইস না যে আমরা তাদেরকে অনলাইন এডুকেশনের মধ্যে নিয়ে যাব। বাট আলহামদুলিল্লাহ আমাদের একটা অপরচুনিটি ছিল, আমরা ডিফারেন্টভাবে ক্রিয়েট করেছিলাম। একটা ছিল আমাদের উঠান পাঠশালা, যেহেতু আমাদের বাচ্চাগুলো সব একই কমিউনিটি থেকে আসে, সেটা প্লেয়ার হোক বা ক্লাস 8-এর হোক, এবং টিচারগুলো আমাদের কমিউনিটি বেসড টিচার থাকে। সো আমরা যেটা করেছিলাম, প্রত্যেকটা বাসাকে একটা স্কুল করে দিয়েছিলাম, প্রত্যেকটা কমিউনিটিকে একটা ক্যাম্পাস করে দিয়েছিলাম, এবং সেখান থেকে যেটা আমরা করেছি যে কমিউনিটি টিচার সেট করে আমাদের যেন বাচ্চারা কোভিডের সময় পড়াশোনা করতে পারে। সো আমাদের ড্রপ আউট রেটটা অনেক কম ছিল, অ্যান্ড আপনি খুব সারপ্রাইজ হবেন জেনে যে আমরা এই কোভিডের মধ্যেও আমাদের নট আ সিঙ্গেল টিচার হ্যাজ বিন কাট অফ, এখানে হয় নাই। সেকেন্ড হচ্ছে যে আমরা দুটো নতুন প্রজেক্ট করেছিলাম এই কোভিডের মধ্যেই। সো আই থিঙ্ক ইট ক্রেডিট গোজ টু অল দি ডোনার্স অ্যান্ড পার্টনার্স, কারণ দে হ্যাভ গিভেন দেয়ার কনফিডেন্স এবং ওই ট্রাস্টটা, সো দ্যাট আমরা যেন সামনের দিকে কাজ করতে পারি। অনেক চ্যালেঞ্জেস ছিল, বাট আই থিঙ্ক আমরা অনেক নতুন অপরচুনিটিও এক্সপ্লোর করেছি। যেমন এখনও যদি সামনে কোনো মহামারী হোক, যেটা আমরা অবশ্যই কামনা করি না, তবে উই হ্যাভ আওয়ার সিস্টেমস রেডি, যেখানে আমরা হয়তোবা বাচ্চাদের পড়াশোনার হয়তোবা 100% এনশিওর করতে পারবো না, বাট অ্যাটলিস্ট 60-70% আমরা এনশিওর করার মতো ওই সিস্টেমটা আমরা বিল্ড করেছি আর কি। জি, আমি অনেকক্ষণ ধরে আপনার সাথে আলোচনায় আছি। শেষের দিকে প্রেমের আলোচনায় আমি এই মুহূর্তে একটু কোশ্চেনে আসতে যাব যে লাস্টলি আমরা গত বছর দেখেছি জুলাইয়ের সময়, জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক কথা শুনেছি, অনেক কিছু দেখেছি। সেই সময়টা কিভাবে কাটিয়েছে আইএসএফ? সময়টা আসলে পুরো বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জিং একটা টাইম ছিল, এবং আই থিঙ্ক সবাই সবার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে, স্পেশালি মানে হেডস অফ টু মানে অল দি ইয়াং পিপল, স্পেশালি দ্য স্টুডেন্টস, যারা আসলে উইদাউট এনি থিঙ্কিং সবাই সবার মতো করে কন্ট্রিবিউট করেছে। আমাদের জন্য স্কুলগুলো বন্ধ ছিল, বাট অর্গানাইজেশন ওয়াইজ তো আমাদের সবারই একটা লিমিটেড ক্যাপাসিটি থাকে, বাট আই থিঙ্ক ইন্ডিভিজুয়ালি সবাই ওয়াজ রিয়েলি ইনভলভড হোয়াটস হ্যাপেনিং, এবং কে কীভাবে কন্ট্রিবিউট করতে পেরেছে, এবং সবাই আই থিঙ্ক
ওই জায়গা থেকে আমরা সবাই আমাদের জায়গাগুলোতে we were very sure and aligned with the vision that everyone was seeing that time. জি, লাস্টলি হ্যাঁ আমি যদি বলি যে আমাদের দেশের এই সাধারণ জনগণ যারা আছে এদের উদ্দেশ্যে ইটস ইউনিটি ফাউন্ডেশনের যদি কোনো মেসেজ থাকে আমাদের মাধ্যমে জানাতে পারেন। মেসেজ বলতে আমি সবসময় একটা জিনিস বলি যে আমাদের কখনো গিভ আপ করা উচিত না, এবং দেখেন আমাদের মানে গিভ আপ না করার কারণে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। হ্যাঁ, আবার ধরেন যে আমি সবাইকে বলবো যে নিজে নিজের জায়গা থেকে রেসপন্সিবল সিটিজেন হতে, কারণ আজকে আমরা যে জিনিসটাই করি না কেন এটা কিন্তু ডিরেক্টলি একটা ইম্প্যাক্ট পড়ে। আমরা কোথাও ময়লা ফেলাচ্ছি, আমরা কোথাও গাছ কেটে দিচ্ছি, বা আমরা কোথাও কোনো ধরনের ক্ষতি করছি, এই সরকারি স্থাপনা বলেন বেসরকারি স্থাপনা বলেন সব কিছু কিন্তু আমাদের সম্পদ, আমাদের টাকা দিয়েই করা, এইভাবে হোক ওইভাবে হোক আপনার ট্যাক্সের টাকা দিয়ে করা। সো আমাদের মনে হয় একটু সুদূর প্রসারী হতে হবে, চিন্তা করতে হবে, এবং একটা খুব রেসপন্সিবল সিটিজেন হতে হবে, এবং নট নেসেসারি যে তরুণদেরকে রেসপন্সিবল সিটিজেনের কথা বলতে হবে। অনেক সময় কিন্তু যারা বড়রাও আছে তারা কিন্তু রেসপন্সিবল সিটিজেন হতে পারে না। সো আমার মনে হয় ওই জায়গা থেকে একদম ছোট থেকে বড় প্রত্যেকেরই একটা ভিশনের সাথেই হতে হবে, বাংলাদেশকে সুন্দর করতে হবে, বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এটা ছাড়া আর কোনো আমার মনে হয় না যে অন্য কোনো কিছু আমার বলার আছে, কারণ আমরা বাংলাদেশ গড়ার কাজ করছি এবং আমরা চাই প্রত্যেকে নিজের জায়গা থেকে যেন বাংলাদেশকে ছোট ছোট করে গড়ে তুলুক, যাতে বিশ্ব দরবারে শুধুমাত্র বাংলাদেশ হিসাবেই না বাংলাদেশি হিসেবেও যেন আমাদের সম্মানটা আমরা ধরে রাখতে পারি আর কি। জি, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক বেশি ভালো লাগলো। ইনশাল্লাহ পরবর্তী কোনো কার্যক্রমে আমরা চাইবো আইএসএফ এর সাথে আমরা যুক্ত হয়ে যেন তাদের সাথে আরো তাদের গল্প নিয়ে আমরা নেক্সট ভিডিওর পেজে যেন আলোচনা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, অ্যান্ড দেন আপনারা সবসময় ইজ ভেরি সাপোর্টিভ, আপনারা এই জিনিসগুলোকে ধরে রাখেন, আমাদের মতো মানুষ যারা কাজ করছে তাদের কাজগুলোকে তুলে ধরেন। থ্যাংক ইউ আপনাদের কাজের জন্য। মোস্ট ওয়েলকাম ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।